শহর থেকে নিঝুমপুর গ্রামের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু যাতায়াতের পথটা বড্ড দুর্গম। দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর মাঝে মাঝে ঘন বাঁশঝাড়ের বুক চিরে চলে গেছে একটা সরু মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে যখন অনিমেষের রিকশাটা এগোচ্ছিল তখন সূর্য পাটে বসেছে। আকাশের রং টকটকে লাল থেকে ধীরে ধীরে কালচে বেগুনি হয়ে যাচ্ছে। অনিমেষ পেশায় সাংবাদিক। দীর্ঘ 10 বছর পর সে তার পৈতৃক ভিটেই ফিরছে। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে নাকি অলক্ষ্মীর বাস, কিন্তু অনিমেষ সেসব কুসংস্কারে বিশ্বাসী নয়। রিকশাওয়ালা রহমত চাচা মাঝপথেই থেমে গেল। রহমত কাপা গলায় বলল, দাদাবাবু, এর বেশি আর যাইতে পারমুম না, সামনে দিঘির পার, অহন সন্ধে নামছে। অনিমেষ অবাক হয়ে বলল, কেন রহমত চাচা, বাড়ি তো আর মাত্র 10 মিনিটের পথ। রহমত কথা বাড়ালো না, শুধু একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাড়ির দরজা খোলার আগে নাম ধরে কেউ ডাকলে সাড়া দিয়েন না, আর মনে রাখবেন নিঝুমপুরের রাত বড়ই বিটকেল। অনিমেষ একা দাঁড়িয়ে রইল। দিঘির পার দিয়ে যাবার সময় তার মনে হলো জলের ভেতর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। বাতাসের ঝাপটায় একটা পচা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল, যেন অনেক দিনের পুরনো কোনো পচা মাংসের গন্ধ। অবশেষে বাড়ির সামনে পৌঁছল সে। লোহার বড় গেটটা খুলতেই এক বিকট শব্দ হলো, যা নিস্তব্ধ রাতকে চিরে দিল। সে যখন চাবি দিয়ে সদর দরজা খুলল তখন ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস হু হু করে বেরিয়ে এলো। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ অনিমেষের তন্দ্রা ভেঙে গেল। নিচতলায় ডাইনিং টেবিলের ওপর কেউ যেন বাসনপত্র নাড়াচাড়া করছে। ঠক ঠক, ঝনঝন। রান্নাঘরের কাছে আসতেই সে থমকে দাঁড়ালো। ডাইনিং টেবিলে একটা থালা রাখা, আর তাতে রাখা আছে কাঁচা মাছের টুকরো। মাছগুলো থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে, অথচ অনিমেষ তো এই বাড়িতে কোনো খাবারই আনেনি। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে এক নারী কণ্ঠে কেউ ফিসফিস করে বলে উঠল, ফিরে এলি তবে, বড্ড দেরি করে ফেললি। অনিমেষ বিদ্যুৎ বেগে পিছে ফিরল, কিন্তু কেউ নেই। অন্ধকারে ঘরের কোণ থেকে ভেসে এলো এক বিকট খিলখিল হাসি। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুক জ্বালা আর প্রতিহিংসা। অন্ধকারে সে অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। পরদিন সকালে গ্রামের হরেন দাদু বললেন, তুই অভয়ের নাতি, কেন আইলি বাপ এই মরণ ফাঁদে? হরেন দাদু নিচু স্বরে বললেন, তোর ছোট ঠাকুররা অবিনাশ বশীকরণ আর ধনের লোভে এই বাড়িতে একটা অপদেবতাকে আটকে রেখেছিল। গ্রামবাসী বলে সে আজও ওই দিঘির জলে বাস করে, মানুষ না, অশরীরী হয়ে। বিকেলে লাইব্রেরি ঘরে অনিমেষ ছোট ঠাকুরদার ডায়েরিটা খুঁজে পেল। শেষ পাতায় লেখা ছিল এক ভয়াবহ স্বীকারোক্তি। সে মুক্তি চায়। সে বলেছে এই বংশের শেষ প্রদীপকে সে গ্রাস করবে। অনিমেষ, সাবধান। সন্ধ্যা নামতেই শুরু হলো প্রবল কালবৈশাখী। হঠাৎ সদর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। ধপ ধপ ধপ। দরজা খুলতেই সে দেখল কেউ নেই, কেবল মেঝেতে কাদা মাখা পায়ের ছাপ ভেতর দিকে ঢুকে যাচ্ছে। সেই পায়ের ছাপ মানুষের নয়, যেন কোনো পশুর, যার নখগুলো মাটিতে গর্ত করে দিচ্ছে। ওপর থেকে এক বিকট নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল। অনিমেষ উপরে ছুটে গিয়ে দেখল দেওয়ালে রক্ত দিয়ে বড় বড় করে লেখা, আজ তোর শেষ রাত। তখনই ঘরের কোণ থেকে একটা ছায়া দীর্ঘ হয়ে অনিমেষকে ঘিরে ধরতে শুরু করলো। অন্ধকারে 2টো লাল চোখ জলজল করছে। অনিমেষ অনুভব করল তার গলাটা আবার সেই অদৃশ্য হাতে চেপে ধরা হচ্ছে। ঘরের জানলাগুলো বন্ধ, চারদিকে নিরেট অন্ধকার। অনিমেষ অনুভব করল সেই অদৃশ্য হাতের চাপ ক্রমে বাড়ছে। তার ফুসফুস থেকে বাতাস ফুরিয়ে আসছে, চোখ 2টো বেরিয়ে আসার উপক্রম। ঠিক সেই মুহূর্তে সে তার পকেটে থাকা লাইটারটা জ্বালাতে পারল। আগুনের শিখাটা জ্বলে উঠতে এক বিকট চিৎকার করে ছায়াটা সরে গেল। অশরীরী আত্মারা যে তীব্র আলো বা আগুন সহ্য করতে পারে না, সেটা সে বুঝতে পারল।
হাঁপাতে হাঁপাতে অনমেষ মেঝেতে বসে পড়ল। তার সারা শরীর ঘামছে। লাইটারের আলো এসে দেখল ঘরের দেয়ালগুলোতে রক্তবর্ণের লেখাগুলো যেন তরল হয়ে গড়িয়ে পড়ছে। সেই রক্ত থেকে এক পচা আষ্টে গন্ধ বেরোচ্ছে, যা সহ্য করা দায়। সে বুঝল আজ রাতে এই ঘরে থাকা মানে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। অনমেষ কোনো মতে টর্চটা খুঁজে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে ঠিক করল এই গ্রাম থেকে সে এক্ষুনি পালিয়ে যাবে। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সে এক অদ্ভুত দৃশ্য দেখল। সিঁড়ির প্রতিটি ধাপে সারিবদ্ধভাবে বসে আছে কয়েক ডজন কালো বিড়াল। তাদের চোখগুলো অন্ধকারের নক্ষত্রের মতো জ্বলছে। সে এগোতেই বিড়ালগুলো একসাথে এক ভয়ঙ্কর স্বরে ডেকে উঠল, যা অনেকটা মানুষের কান্নার মতো শোনালো। সে ভ্রুক্ষেপ না করে নিচে নেমে সদর দরজার কাছে পৌঁছল, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে কেউ জ্যাম করে দিয়েছে। সে তার সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু কাঠটা পাথরের মতো শক্ত হয়ে আছে। ঠিক তখন তার পিঠের পেছনে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল। কেউ একজন তার কানে ফিসফিস করে বলল, যাবি কোথায়? তোর রক্ত দিয়ে তো জমানো ঋণ শোধ হবে। মরিয়া হয়ে অনমেষ পেছনের খিড়কি দরজা দিয়ে বাগানের দিকে পালালো। ঝড় ও বৃষ্টির ঝাপটা এসে ভিজে একাকার। অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে সে গ্রামের শ্মশানের দিকে চলে এলো। দূরে একটা কুঁড়ে ঘর থেকে আগুনের আভা দেখা যাচ্ছে। সে আশা নিয়ে সেই দিকে দৌড়ালো। সেখানে এক জটাধারী তান্ত্রিক বসেছিলেন। শান্ত গলায় বললেন, এলি তবে? অবিনাশের পাপের বোঝা নিয়ে নিঝুমপুরের মাটিতে পা রাখা তোর উচিত হয়নি। তান্ত্রিক বলতে শুরু করলেন, তোর ছোট ঠাকুরদা অবিনাশ এই গ্রামেই বাস করা এক ডাকিনীকে বন্দি করেছিল। বিনিময়ে সে কথা দিয়েছিল প্রতি অমাবস্যায় তাকে নরবলি দেবে। কিন্তু অবিনাশ মারা যাওয়ার পর সেই চুক্তি ভেঙে যায়। আজ 10 বছর ধরে সে ক্ষুধার্ত, আর তুই এই বংশের শেষ রক্ত। তান্ত্রিক জানালেন, ওই অশুভ শক্তিকে শান্ত করতে হলে তাকে মুক্তি দিতে হবে, নয়তো সে নিঝুমপুর গ্রামের প্রতিটি প্রাণ কেড়ে নেবে। কিন্তু সেই মুক্তি দেওয়ার প্রক্রিয়া অতি ভয়ঙ্কর। তাকে ঠিক মাঝরাতে সেই কালী দিঘির মাঝখানে গিয়ে একটা বিশেষ কবচ পুঁতে দিয়ে আসতে হবে। তান্ত্রিক অনমেষের হাতে একটা তামার কবচ দিয়ে বললেন, মনে রাখিস, যখন দিঘির দিকে যাবি পেছন থেকে তোর মা, বাবা বা প্রিয় কেউ ডাকবে। ভুলেও পেছনে তাকাস না। যদি তাকাস তবে তোর আত্মা ওই দিঘির তলায় চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। অনমেষ কাঁপতে কাঁপতে দিঘির দিকে রওনা দিল। বৃষ্টির তোড় এখন আরও বেড়েছে। বিদ্যুতের আলো এসে দেখল দিঘির পাড়ে সাদা শাড়ি পরা একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চুলগুলো মাটি পর্যন্ত লম্বা আর পা দুটো উল্টো দিকে ঘোরানো। দিঘির পাড়ে পা রাখতেই চারিপাশের গাছগুলো যেন নড়ে উঠল। বাতাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে। অনমেষ যখন দিঘির হাঁটু সমান জলে নামল, তখন হঠাৎ পেছন থেকে এক অতি পরিচিত কণ্ঠস্বর এলো, অনমেষ খোকা, যাস না বাবা, আমি তোর মা বলছি, ফিরে আয়। অনমেষের বুক ফেটে কান্না এলো। তার মা বহু বছর আগে মারা গেছেন। সেই গলার স্বর হুবহু তার মায়ের মতো। সে প্রায় ঘুরতে যাচ্ছিল, কিন্তু তান্ত্রিকের কথা মনে পড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে এগোতে লাগলো। জল এখন তার কোমর সমান। হঠাৎ জলের নিচ থেকে ডজন ডজন হাত বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরল। হাতগুলো বরফের মতো ঠান্ডা আর চটচটে। সে অনুভব করল তাকে জলের নিচে টেনে নামানো হচ্ছে। অনমেষের টর্চটা জলে পড়ে গিয়ে নিভে গেল। এখন সে সম্পূর্ণ অন্ধকারে। কেবল তার হাতে ধরা সেই তামার কবচটা থেকে মৃদু একটা নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই আলো এসে দেখল দিঘির তলদেশ থেকে উঠে আসছে ছোট ঠাকুরদা অবিনাশের কঙ্কালসার দেহ। তার মুখে মাংস নেই, কেবল ঝুলে থাকা চামড়া। সে হাত বাড়িয়ে অনমেষের দিকে এগিয়ে আসছে আর বলছে, দিয়ে দে, ওই কবচটা আমাকে দিয়ে দে। দিঘির জল এখন অনমেষের বুক সমান। চারপাশ থেকে অশরীরী হাতগুলো তাকে পিনিসের মতো বিঁধছে।
ছোট ঠাকুরদা অবিনাশের সেই বিভৎস কঙ্কালসার দেহটা এখন তার একদম সামনে। অবিনাশের চোখের কোটর থেকে চুইয়ে পড়ছে ঘন কালো তরল, যা জলের সঙ্গে মিশে এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। অনমেষ অনুভব করল তার পা দুটো কাদার মধ্যে দেবে যাচ্ছে। সে যতবার নড়ার চেষ্টা করছে ততবার আরও গভীরে তলিয়ে যাচ্ছে। অবিনাশের সেই প্রেতাত্মা অট্টহাসি দিয়ে উঠল। তুই আসবি জানতাম, এই বংশের রক্ত না পেলে আমার মুক্তি নেই। কবচটা ফেলে দে অনমেষ, নিজেকে সমর্পণ কর। ঠিক সেই মুহূর্তে আদার সেই মায়া ডাক শোনা গেল। এবার আওয়াজটা দিঘির পাড়ের থেকে নয়, বরং জলের ভেতর থেকেই আসছে বলে মনে হলো। অনমেষ, আমার হাত ধর বাবা, খুব কষ্ট হচ্ছে এখানে। অনমেষ দেখল জলের নিচে তার মায়ের মুখটা ভেসে উঠছে। মা যেন যন্ত্রণায় ছটপট করছেন। অনমেষের বিবেক আর আবেগ তাকে দ্বিধাগ্রস্ত করে তুলল। তার হাত শিথিল হয়ে গেল। কবচটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তান্ত্রিকের দেওয়া বিভূতির তেজ তার কপালে জ্বলে উঠল। সে বুঝতে পারল এটা ওই ডাকিনীর মায়া। সে চিৎকার করে বলে উঠল, তুই আমার মা নস, তুই শয়তান। অনমেষ মুহূর্ত নষ্ট না করে তামার কবচটা পাথরের গর্তে ঢুকিয়ে দিল। এক নিমেষে সারা আকাশ যেন ফেটে পড়ল। এক তীব্র নীল আলো দিঘির তলা থেকে বিচ্ছুরিত হয়ে আকাশের দিকে ধাবিত হলো। ডাকিনী আর অবিনাশের প্রেতাত্মা এক অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সেই শব্দে অনমেষের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। পরক্ষণেই এক প্রচণ্ড বিস্ফোরণে সে জ্ঞান হারিয়ে জলের অতলে তলিয়ে যেতে লাগল। যখন অনমেষের জ্ঞান ফিরল, দেখল সে দিঘির পাড়ে শুয়ে আছে। রোদ উঠেছে, ঝিঝি পোকার ডাক থেমে গেছে। তার সারা শরীর কাদায় মাখা, জামা কাপড় ছিঁড়ে গেছে। সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। তান্ত্রিকের কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে দেখল সেখানে কেবল ছাই পড়ে আছে। কুঁড়ে ঘরটাই উধাও হয়ে গেছে। এমনকি শ্মশানে কোনো মানুষের চিহ্ন নেই। সে বুঝতে পারল না গত রাতের সবটাই কি স্বপ্ন ছিল। কিন্তু তার হাতের তালুতে থাকা পোড়া দাগ আর গলার সেই আঙুলের ছাপ সাক্ষ্য দিচ্ছিল যে সবটাই সত্যি। সে টলটলে গ্রামের দিকে রওনা দিল। কিন্তু গ্রামে ঢুকতেই দেখল এক অদ্ভুত দৃশ্য। গ্রামের মানুষগুলো তাকে দেখে অদ্ভুতভাবে তাকাচ্ছে। রহমত চাচার সাথে দেখা হলে সে ডাকল, কিন্তু রহমত তাকে চিনতেই পারল না। গ্রামের চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধরা তাকে দেখে ফিসফিস করতে লাগলো। অনমেষ নিজের বাড়িতে ফিরে গেল। গিয়ে দেখল বাড়িটা আগের মতো জীর্ণ নয়, বরং সেটা যেন আরও কয়েক 100 বছর পুরনো হয়ে গেছে। সদর দরজায় বড় করে তালা মারা। পাশে একটা ফলক লাগানো আছে যাতে লেখা, অবিনাশ চৌধুরীর অভিশপ্ত ভিটে। 1924 সালে এখানে এক বংশের নির্বংশ হয়েছিল। অনমেষের মাথায় আকাশ ভেঙে পড়ল। 1924 সাল? সে তো 2023 সালে এখানে এসেছিল। সে দৌড়ে গিয়ে পুকুরের স্থির জলে নিজের প্রতিচ্ছবি দেখল তার চুল সাদা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে। সে এক বৃদ্ধে পরিণত হয়েছে। হঠাৎ তার কানে সেই পরিচিত নারী কণ্ঠ আবার ভেসে এলো, তুই কবচ পুঁতে আমাদের বন্দি করেছিস ঠিকই, কিন্তু বিনিময়ে তোর জীবনের 100 বছর আমি শুষে নিয়েছি। তুই এখন এই ভিটের চিরস্থায়ী প্রহরী। অনমেষ বুঝতে পারল সে যদি এই মায়া কাটাতে চায় তবে তাকে সেই কবচটি ধ্বংস করতে হবে যা সে রক্ষা করার জন্য পুঁতেছিল। কারণ সেই কবচটি এখন এই অশুভ শক্তির সাথে অনমেষের জীবনকে গেঁথে রেখেছে। কবচটি থাকলে ডাকিনী বন্দি থাকবে ঠিকই, কিন্তু অনমেষকেও এই নরকে অনন্তকাল কাটাতে হবে। সে আবার সেই দিঘির পাড়ে গেল। এখন রাত দিন বলে কিছু নেই, আকাশটা সারাক্ষণ ধোঁয়াটে ধূসর। সে জলে নামল। এবার আর কোনো হাত তাকে বাধা দিল না, কারণ সে এখন এই জগতেরই এক অংশ। সে দিঘির মাঝখানের সেই পাথরটা খুঁজে বের করল এবং পাথর থেকে কবচটি উপড়ে ফেলল। কবচটি সরাতেই এক প্রলয়ঙ্করী ভূমিকম্প শুরু হলো। মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ উঠে এলো। ডাকিনী তার বিভৎস রূপে অনমেষের সামনে আবির্ভূত হলো।
তার শরীর থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। সে অনমেষের দিকে হাত বাড়িয়ে দিল। অনমেষ ভয় পেল না। সে শান্ত গলায় বলল, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, সাথে নিজেকেও। অনমেষ কবচটি নিজের হাতের মুঠোয় নিয়ে সজোরে পাথরে আছাড় মারল। কবচটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে এক তীব্র সাদা আলো চারদিক ভরিয়ে দিল। সেই আলোয় ডাকিনী, অবিনাশের আত্মা এবং নিঝুমপুরের সেই মায়াবী জগৎ ধুলোয় মিশে যেতে লাগল। পাখির কিচিরমিচিরে অনমেষের চোখ খুলল। দেখল সে শুয়ে আছে একটা বড় বট গাছের নিচে। তার গায়ের সেই বৃদ্ধের চামড়া নেই। সে আবার তার তরুণ বয়সে ফিরে এসেছে, কিন্তু তার মাথার সামনের এক গোছা চুল ধবধবে সাদা হয়ে গেছে, সেই বিভীষিকাময় রাতের স্মৃতি হিসাবে। সে উঠে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখল সেখানে কোনো দিঘি নেই, কোনো জমিদার বাড়ি নেই, কেবল একটা পরিত্যক্ত জঙ্গল আর কিছু পুরনো ইটের স্তূপ। দূরে পিচ ঢালা রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে। অনমেষ বুঝতে পারল সে ফিরে এসেছে তার নিজের সময়ে, 2026 সালে। সে আর পেছনে ফিরে তাকালো না, কারণ সে জানে কিছু ডাক উপেক্ষা করাই জীবনের ধর্ম।